মাইক্রো অবজারভারদের হুমকি দেওয়ার অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও এই অভিযোগগুলো সামনে আসছে। এবারের ঘটনাস্থল ভাঙড়ের বিডিও অফিসে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল নেতার অনুগামীরা মাইক্রো অবজারভারদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। পুরো ঘটনা কি এবং কমিশন এখনো পর্যন্ত এই অভিযোগের প্রেক্ষিতে কি পদক্ষেপ নিয়েছে, রুমা পাল আরো বিস্তারিত বলতে পারবেন। দেখো, জানিয়ে রাখি, এই মাইক্রো অবজারভাররা তারা যারা ইতিমধ্যে কাজ করছেন এবং এটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যারা ইতিমধ্যে কাজ করছেন, যেটা কমিশন নিয়োগ করেছে। এবং এই ঘটনা কিন্তু ভাঙড়ের। এবং কি অভিযোগ আসছে, যেখানে বলা হচ্ছে যে বিডিও অফিসে ডেকে নিয়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। কি হুমকি দেওয়া হচ্ছে এবং কারা দিচ্ছে? জেলার পঞ্চায়েত প্রধান দিচ্ছেন, এমনটাই কিন্তু অভিযোগ। এবং এই অভিযোগ আসছে যে এত চেকিং কিসের, পাস করিয়ে দিন, এই সমস্ত হুমকি দিচ্ছে। এবং রীতিমতো নাম ধরেই বলা হয়েছে, যেটা হচ্ছে এলাকার ব্লক সভাপতি শাহজাহান মোল্লা। অন্যদিকে বলা হয়েছে যে এসডিও বারুইপুর হোয়াটসঅ্যাপে মেসেজে একই ধরনের বার্তা দিয়েছেন, লিখেছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বেশি নজরদারি প্রয়োজন নেই। ভাঙড়ের ভিডিও বাদ যাননি, বৈঠকে ডেকে তিনি এরকম ধরনের অভিযোগ করেছেন। মাইক্রো অবজারভারদের এই অভিযোগ কিন্তু অবশ্যই কমিশনের নজরে এসেছে, তারা লিখিতভাবে জানিয়েছেন। এবং এটাও বলেছেন যে শাহজাহান মোল্লা তাদের স্ট্রং ম্যান বলে বলা হয়েছে। এবং রাজনৈতিক নেতাদের কাছে তারা যে রিভিউ করছেন সেই বিষয়টা পৌঁছচ্ছে কিভাবে, এটাও প্রশ্নচিহ্ন রয়েছে। একেবারে অনেক ধন্যবাদ রুমা তোমাকে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক চাপানুতোর, রাজনৈতিক দরজা শোনা যাচ্ছে ব্যারাকপুরের রাজনৈতিক মহলে। সরকারি দল যারা আছে দায়িত্ব অবশ্যই তাদের উপরে বর্তাবে। এখন ক্রাইম রেটটা যদি আগে 100 থাকতো, তাহলে এখন ক্রাইম রেট হচ্ছে 2-3% ম্যাক্সিমাম। প্রতিদিন তৃণমূলের মদতে তাদের খুন সন্ত্রাস চলছে। কি বলছেন এখানকার মানুষজন সোচ্চারে, তারা কি বা বলছেন ফিস করে শোনার চেষ্টা করব। সেই সব কিছুই কান পাতবো ব্যারাকপুর অঞ্চলে। তাহলে চলুন ঘুরে দেখি ব্যারাকপুর। উন্নয়ন তো নেই, উন্নয়নের নামে চুরি জোচ্চুরিটা বজায় রয়েছে। যে কোনো কাজ করতে গেলে যে কোনো গুন্ডার সাহারা নিতে হবে, ব্যারাকপুর অঞ্চলে নেতার সাহারা নিতে হবে। কিছু না করতে পারলে তাহলে পুলিশ দিয়ে আপনাকে জেল খাটতে হবে। এখানকার পরিস্থিতি কিন্তু খুব ভালো। ব্যারাকপুর অঞ্চলে তো সেরকম কিছু নেই, অ্যাডমিনিস্ট্রেশন বলতে কিছু নেই। ব্যারাকপুর শিল্পাঞ্চলে উজ্জ্বল ভবিষ্যৎ আছেই। ব্যারাকপুর পৌরসভা, টিটাগড় পৌরসভা, আর এই দুই পৌরসভার যত ওয়ার্ড আছে সেই সবকটাই কিন্তু ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। গত বিধানসভা ভোটে এখান থেকে তৃণমূলের প্রার্থী হয়ে জিতেছিলেন রাজ চক্রবর্তী, পেয়েছিলেন প্রায় ৬৯,০০০ ভোট। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির প্রার্থী চন্দ্রমণি শুক্ল, তিনিও পেয়েছিলেন ৫৯,০০০-এরও বেশি ভোট। রাজ চক্রবর্তীকে এখানে শুধুমাত্র বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া যায়, সাধারণ মানুষ নিজের দুঃখ দুর্দশার কথা বলার জন্য রাজ চক্রবর্তীকে পান না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য ৩৬৫ দিন ভাবে এবং নানা রকম ভাবে মানুষের পাশে থাকে। ব্যারাকপুর অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল ডেড বডি বলা হচ্ছে, কাদের ওপর দায় চাপাবে? অবশ্যই তৃণমূল। সরকারি দল যারা আছে দায়িত্ব অবশ্যই তাদের উপরে বর্তাবে। সবাই মিলে এটা করেছে, শুরু করেছে সিপিএম, তারপরে বিজেপি। তৃণমূলের যিনি বিধায়ক, তার নেতৃত্বে যারা এখন কাউন্সিলর হয়েছে, তার একটা বড় অংশ সমাজ বিরোধী। মানুষের হাতে কাজ নেই বলে এই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে ক্রিমিনালাইজেশন বাড়ছে। অনেকটা কন্ট্রোল, অনেকটাই ক্রাইম রেট কমেছে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমরা মানুষের রুটি রুজির সংগ্রামকে নিয়ে এগোচ্ছি। ব্যারাকপুর অঞ্চলে তোলাবাজি বা সিন্ডিকেট চক্রের প্রভাব আছে? চারিদিকে ছড়িয়ে রয়েছে তোলাবাজি আর দাদা। এখানে গুন্ডা মাফিয়া রাজ চলে। 15 বছর ধরে ব্যারাকপুরটা করাপশনে ভরে গেছে। ব্যারাকপুর পুরোপুরি মনে করি যে শান্তভাবেই আছে। তৃণমূল মদত দিয়েছে। এখন অনেক বেটার, অনেক ভালো, অনেক শান্তিপূর্ণ। মানুষ যখন দেখে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে, তখন তারা প্রতিবাদ করার জন্য রাস্তায় নামাই উচিত। দাদা 10 টাকার বাদাম দেবেন তো? এই এসআইআর কিন্তু জনসমক্ষে এসছে এবং মানুষ ভীষণভাবে হ্যারাস হচ্ছে। আমরাও তো বলছি মানুষ অসুবিধার সম্মুখীন হচ্ছে। অহেতুক মানুষকে হয়রানি করবে সে যেই করুন না কেন, আমরা রাজনৈতিক দল হিসেবে সেটাকে কখনো মান্যতা দিতে পারি না। সব ঢপবাজি, সোশ্যাল মিডিয়ার পলিটিক্স ওরা করে। বেসিক্যালি ওদের কোনো কাজ নেই মানুষকে বিচলিত করা, মানুষকে বিব্রত করা। এটা কিন্তু একটা ব্যাড ডিমার্কেশন হবে। 2011 থেকে টিল আজকের ডেট অব্দি অন্তত বিগত 14-15 বছরে ব্যারাকপুর একটা জঞ্জালযুক্ত শহর হয়ে গেছে। এডুকেশন ফিল্ড এবং যে সমস্ত সেক্টরগুলো আছে যেখানে কিন্তু ম্যান পাওয়ারটা লাগেই, সেক্ষেত্রে সেই কর্মসংস্থানগুলো তো রয়েছে। আগের বছরের ডিসেম্বর মাসে প্রায় 4খানা কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এই বিষয়ে দায় কাদের ওপর বর্তায় বলে আপনার মনে হয়? সম্পূর্ণটা এই রাজ্যের শাসক দল যারা, যেখানে কলকারখানার জমি পাচ্ছে সেখানটা রিয়েল এস্টেটের প্রজেক্ট করবে, পয়সা করি কামাবে। কেন্দ্রীয় সরকারও এর জন্য দায়ী, এর জন্য আমাদের রাজ্য সরকারও দায়ী। শ্রমিকদেরকে ডিপ্রাইভ করে, মালিকদের সাথে একটা গোপন আতাত করে শাসক দলের নেতারা শুধু নিজেদের পকেট ভরতে ব্যস্ত। মোদি আর দিদির সেটিং
সমস্তটা মালিকদের স্বার্থে যখন নির্বাচন আসে তখন এরা বলে চটকল খুলে দেবো, আর তারপরে সব চটকলগুলো বন্ধ হয়ে যায়। সিপিএম এর সময় এদেরকে ডেট করে দেওয়া হয়, তারপরে আরো বেশি শেষ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, যারা পাটের দাম বাড়িয়ে দিয়েছে। একটাই ইস্যু দুর্নীতি। ইন্টারনাল অনেক রকম কারণ হতে পারে, সেই কারণগুলো সব জট খুলে যাবে। আগামীতে কিন্তু সবকিছুই চালু হবে। ব্যারাকপুর পুরোপুরি মনে করি যে শান্তভাবেই আছে। রাস্তা প্রচন্ড আগের থেকে অনেক ভালো রাস্তাঘাট হয়েছে। আমরা সেফটি আছি। আগে যে অভাবটা ছিল সোসাইটিতে, আজকে কিন্তু সেই অভাবটা নেই। ব্যারাকপুরকে এইভাবে আর কেউ চিনতে পারে না। ব্যারাকপুরকে সবাই বললেই বলে এ তো বোমগুলির ব্যারাকপুর। এখনকার যারা পলিটিক্যাল দায়িত্বে রয়েছে তারা কেউ ওখানে ক্রাইম চায় না, তারা চায় শান্তি। আমরা আতঙ্কিত আশঙ্কিত না, আমরা যে কোনো লড়াইয়ের জন্য প্রস্তুত। কলে জল আসবে কিনা আমি জানি না, কিন্তু এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানে এলে জিভে জল অবশ্যই আসতে বাধ্য। কারণ আমি এই মুহূর্তে আছি বিরিয়ানির রাজধানী ব্যারাকপুরে, আর আমি নিজেকে আজ প্রমিস করেছি কাজ না মিটিয়ে কিন্তু বিরিয়ানি আমি খাবো না। তাহলে চলুন, বলেছিলাম কাজের শেষে বিরিয়ানি খাবো। আমি আবার কথা রাখতে খুব ভালোবাসি, বিশেষ করে খাবার সংক্রান্ত কথা দিলে তো আমি রাখি। কিন্তু বিষয়টা হচ্ছে এই বিরিয়ানি খাওয়ার একটা বিশেষ কারণ আছে, জানেন? কারণটা হচ্ছে যেহেতু আজ আমি একজন সাংবাদিক, ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটারের পরিচয় ছাড়িয়ে আজ আমি একজন সাংবাদিক, তাই আমি খবর নিতে এসেছিলাম যে বিরিয়ানি হওয়ার আগে ঘি ঢালা হয় না বিরিয়ানি হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে ওপর দিয়ে হাত ঘুরিয়ে ঘি ঢালতে হয়। এই খবরটা আমি আলটিমেটলি পাইনি, কিন্তু আপনাদের আজকে আমি প্রচুর খবর দিয়েছি। আশা করি আপনারা সেই খবরগুলো শুনে একটু হলেও ইনফরমেশন পেয়েছেন। তাহলে এবার আমি চলে যাচ্ছি না, এখানে তো থাকতেই হবে, বিরিয়ানিটা নাহলে কে শেষ করবে বলুন, ওটা আমায় করতেই হবে, কিছু করার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা দেখতে থাকুন তারকার চোখে তারকা কেন্দ্র, চোখ রাখুন এবিপি আনন্দে। শিবখান তিনদার তিনজন মল্লার চৌপর দিনভর দেয় দূরপাল্লা। সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় গতির অনুভব আমরা এভাবেই করেছি, কিন্তু জেনজিরা আরো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের তৈরি ইলেকট্রিক রেসিং কার গত বছর জাতীয় স্তরে ইলেকট্রিক রেসিং কার প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। পরবর্তী গতির লক্ষ্যে তারা আরো এগিয়ে চলেছে। আমিও আজ যাদবপুর বিধানসভা কেন্দ্রের নানান প্রান্তে ছুটে বেড়াবো জানার জন্য নির্বাচনের আগে জেনজিরা কি ভাবছে। মডার্ন ডেজে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা খুবই আফসোসজনক, সেটা হলো যে আমরা রাজ্যে চাকরি পাবো না, আমাদেরকে বাইরে যেতে হবে, এবং এইটা হওয়ার কথা একদমই নয়। সামগ্রিকভাবে আমাদের যে এনভায়রনমেন্ট, সেইটা নিয়ে কনসার্ন এই মুহূর্তে রাজনীতিতে খুব একটা দেখতে পাই না। আমাদের ক্ষেত্রে যেমন খাতা, বই, পেন, আচমকা জিএসটি কমে গেছে, ভাবলাম যে দাম কমছে, অ্যাকচুয়ালি কিন্তু কমে না, সেই জিনিসের দামটা কিন্তু বাড়তেই থাকছে। আমাদের বাংলায় নারীর নিরাপত্তার একটা বিষয় উঠে এসছে, যে যেমন 2024-এ আরজিকর ঘটনাটা ঘটলো। 2 বছর হয়ে গেছে কিন্তু তার কোনো বিচার পাওয়া যায়নি। আমাদের কাছে বর্তমানে রাজনৈতিক নেতাদের যে প্রতিমূর্তি স্থাপিত হয়েছে, অর্থাৎ রাজনৈতিক নেতা হতে গেলে তোমাকে চুরি করতে হবে। আজকে জেনজি যেটা, তারা খুব নিজেরটা বোঝে। আমাকে যদি গভর্নমেন্ট চাকরির জন্য 5 লাখ 10 লাখ টাকা ঘুষ দিতে হয়, আমি কেন এই সরকারকে চুজ করবো, রাইট? একেবারে লাজবাব জবাব পেয়েছে। আরো বিভিন্ন জায়গায় জেনজিদের আমরা মুখোমুখি হতে যাব, আপনারাও দেখতে থাকুন জেনজিরা কি বলছে। চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।